Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. আমরা প্রিভিয়াস বেশ কয়েকটা ক্লাসে দ্য ডার্কলিং থ্রাস হার্ডির লেখা এই কবিতাটা যেটা আমাদের সিলেবাসে রয়েছে এটা মোটামুটি ইন ডিটেল স্ট্যান্জা ওয়াইজ ডিসকাস করেছি এবং এটার ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেছি এবং এর ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচগুলোও কিন্তু আমরা আলোচনা করেছি। যেমন আমরা প্রত্যেকটা টেক্সটের ক্ষেত্রে করি যে টেক্সটটা ইন ডিটেল ডিসকাশনের পর আমরা সেটার প্রিভিয়াস ইয়ারে সেই এক্সাম থেকে সেই টেক্সট থেকে বিভিন্ন টিচিং এক্সামে যে প্রশ্নগুলো এসেছে বা যে সম্ভাব্য প্রশ্নগুলো রয়েছে যেগুলো তোমাদের আপকামিং মাদ্রাসা বলো বা এসএলএসটি এই ধরনের এক্সামগুলোর ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, আমরা সেরকম এমসিকিউ সেশন কন্টিনিউ করি। দ্য ডার্কলিং থার্সেরও এমসিকিউ সেশন শুরু হচ্ছে আজকে থেকে। আমরা এখন নেক্সট কয়েকটা ক্লাসে এই ডার্কলিং থার্সের এমসিকিউ সেশন কন্টিনিউ করব। আজকে এমসিকিউ সেশনের প্রথম ক্লাস, আজকে আমরা ক্লাস শুরু করব কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। তাহলে চলো দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য ডার্কলিং থার্স? ডার্কলিং থার্স এই কবিতাটার জনরাটা কিরকম এটা জানতে চাওয়া হচ্ছে। অপশন এ অ্যান ওড, অপশন বি অ্যান এলিজি, অপশন সি আ ফেবল, অপশন ডি আ ওয়ার পোয়েম। তো দেখো জনরা তো অনেক, একটা পার্টিকুলার টেক্সট বা একটা পার্টিকুলার পোয়েম অনেকগুলো জনরার আন্ডারেই পড়তে পারে, তোমরা সেটা জানো। তো প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা কিন্তু অপশন স্টাডি করব যে এখানে কোন অপশনটা এটার সাথে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যাচ্ছে। সো হোয়াট কাইন্ড অফ পোয়েম দ্য ডার্কলিং থার্স ইজ, এখানে অপশনের মধ্যে যে কটা অপশন রয়েছে তার মধ্যে কিন্তু এখানে আমরা সঠিক উত্তর পাবো। সঠিক উত্তর আমরা পেয়ে যাব অপশন বি তে, রাইট? তাহলে জাস্ট আ সেকেন্ড, অপশন বি তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি অ্যান এলিজি। চলে যাব নেক্সট প্রশ্নে। ডার্কলিং মিনস হোয়াট? তার মানে এই যে দ্য ডার্কলিং থার্স কবিতার যে টাইটেল সেখানে যে ডার্কলিং শব্দটা ব্যবহার করা হয়েছে এর অর্থ কি? অপশন এ হিডেন ইন দ্য ডার্ক, অপশন বি ডার্ক নাইট, অপশন সি ডার্কিস নাইট, অপশন ডি অবস্কিওর নাইট। তাহলে দেখো একদম ইন্ট্রোডাক্টরি ক্লাসে যেখানে আমি কবিতার স্ট্রাকচার, রাইম স্কিম এগুলো নিয়ে একদম ইন্ট্রোডাক্টরি পার্ট যেখানে ডিসকাস করেছিলাম, আমি কিন্তু ডার্কলিং শব্দের অর্থ সেখানেই বলে দিয়েছিলাম। ডার্কলিং মানে হলো হিডেন ইন দ্য ডার্ক। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ হিডেন ইন দ্য ডার্ক। চলে যাব নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 3 তে। হুইচ অফ দি ফলোইং ওয়ার্ডস বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ আউটল্যান্ড? আউটল্যান্ড যে শব্দটা কবিতায় ব্যবহার হয়েছে, আচ্ছা প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে আমি টেক্সটটা পড়ানোর সময়ও বলেছি, আবার এমসিকিউ সেশনের শুরুতেই বলে রাখি, এই পার্টিকুলার টেক্সটটা থেকে প্রত্যেকটা শব্দ তুলে যে এই শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়েছে বা এর মিনিং কি, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে এবং আমাদের এমসিকিউ সেশনেও এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আমরা পাবো। এর কারণ এটাই, হার্ডি খুব মানে বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করেছেন যেগুলোর আপামর মানে হয়তো একরকম কিন্তু কবিতায় ব্যবহৃত মিনিংটা কিন্তু অন্যরকম। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ আউটল্যান্ড? আউটল্যান্ড এখানে কি মিন করছে? অপশন এ রিভাইভড, অপশন বি লিনিং আউট, অপশন সি অন ডিসপ্লে, আর অপশন ডি হচ্ছে এসকেপড। তাহলে আউটল্যান্ড শব্দের অর্থ যেটা এখানে বোঝানো হয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি অপশন বি তে লিনিং আউট। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। চলে যাব নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 4, হোয়ার ওয়াজ দ্য পোয়েট লিনিং আপন? পোয়েট কিসের উপর লিন করছিলেন বা ঝুঁকেছিলেন? অপশন এ ওয়াল, অপশন বি হিউজ আয়রন গেট, অপশন সি উডেন গেট,
আর অপশন ডি হচ্ছে আ বাউন্ডারি ওয়াল। তাহলে দেখো এখানে পোয়েট লিনিং আপন সেটা কিন্তু অবভিয়াসলি যে কোপাইস গেট বলা হয়েছিল, তাহলে অবভিয়াসলি অপশন সি উডেন গেট এটাই ঠিক উত্তর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি উডেন গেট। চলে যাব নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 5 এ। দ্য পোয়েম সিম্বলিক্যালি মুনস, কবিতাটা সিম্বলিক্যালি কি মুন করছে? ডিরেক্ট মুনিং কিন্তু আমরা কোথাও পাচ্ছি না, আমরা সিম্বলিক্যাল মুনিং পাচ্ছি। সিম্বলিক্যালি কি মুন করছে? অপশন এ দ্য ডিমিং অফ লাইট, অপশন বি দ্য পাসিং অফ অ্যান এরা, অপশন সি দ্য পিপল গোয়িং হোম অ্যান্ড সিকিং দেয়ার হাউসহোল্ড ফায়ার, আর অপশন ডি দ্য অনসেট অফ উইন্টার। তাহলে এখানে পোয়েমটা কিন্তু সিম্বলিক্যালি মুন করছে কিন্তু দ্য পাসিং অফ অ্যান এরা, মোর পার্টিকুলারলি দ্য পাসিং অফ দি 90th সেঞ্চুরি। সেই যে লাইফস্টাইল, সেই কালচার, বিলিফ, রিলিজিওসিটি সবটা যে চলে যাচ্ছে সেটা নিয়েই মুন করছে তারা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি দ্য পাসিং অফ অ্যান এরা। চলে যাচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 6 এ। হোয়াট ডু ইউ মিন বাই উইন্টার ড্র্যাগস মেড ডেজোলেট? উইন্টার ড্র্যাগস মেড ডেজোলেট বলতে কি বোঝানো হয়েছে? অপশন এ উইন্টার ইজ ড্রয়িং টু ইটস ক্লোজ অ্যান্ড মেকিং এভরিওয়ান চিয়ারলেস, অপশন বি উইন্টার মেক্স এভরিওয়ান চিয়ারলেস, অপশন সি উইন্টার ইজ অ্যাপ্রোচিং নিয়ার, আর অপশন ডি উইন্টার ইজ ড্রয়িং টু ইটস ক্লোজ। তাহলে উইন্টার ড্র্যাগস মেড ডেজোলেট মানে কিন্তু উইন্টার ইজ ড্রয়িং টু ইটস ক্লোজ অ্যান্ড মেকিং এভরিওয়ান চিয়ারলেস। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ উইন্টার ইজ ড্রয়িং টু ইটস ক্লোজ অ্যান্ড মেকিং এভরিওয়ান চিয়ারলেস। চলে যাব নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 7 এ। আ বার্ড উইথ ব্রাউন, ব্ল্যাক অ্যান্ড ব্রাউন স্পটস অন ইটস চেস্ট ইজ কল্ড। এটা টেক্সট বেসড প্রশ্ন নয়, জাস্ট এখানে কি বলবো একটা থ্রাসের একটা বর্ণনাটা তোমাদের জানানোর জন্য দেওয়া। আ বার্ড উইথ ব্রাউন ব্যাক অ্যান্ড ব্রাউন স্পট অন ইটস চেস্ট। অপশন এ ফ্যালকন, বি থ্রাস, অপশন সি ক্রো, অপশন ডি স্প্যারো। দেখো কখনো এটা চাইলে ভাবে ঘুরিয়েও দিতে পারে, কারণ নাইটিঙ্গেল রয়েছে আমাদের অপশনে, যদি নাইটিঙ্গেল দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কিন্তু কনফিউজড হতে পারি যদি টেক্সটে নাম মেনশন না করা থাকে। তাহলে এটা খুব ইজি, আমরা বুঝেই যাচ্ছি আনসার হচ্ছে অপশন বি থ্রাস। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর অপশন বি থ্রাস। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 8 এ। হুইচ থিম ইজ নট মেনশনড ইন দ্য পোয়েম? এখানে যে থিমগুলো মেনশন হয়েছে তার মধ্যে কোনটা কবিতায় নেই? অপশন এ ডেসপেয়ার অ্যান্ড আইসোলেশন, অপশন বি নেচার অ্যান্ড দি ডিক্লাইন অফ হিউম্যান সিভিলাইজেশন, অপশন সি হলোনেস অফ ওয়ার, আর অপশন ডি হচ্ছে হোপ অ্যান্ড রিনিউয়াল। তাহলে কোন থিমটা কবিতায় মেনশন নেই? ভালো করে দেখলেই আমরা দেখতে পাবো যে এখানে হলোনেস অফ ওয়ার রিলেটেড কিন্তু কোনো কিছু কবিতায় মেনশন নেই। এখানে ডেসপেয়ার আছে, আইসোলেশন আছে, নেচার বা হিউম্যান সিভিলাইজেশনের কিরাম কি হচ্ছে, নতুন যে হোপ, রিনিউয়াল সবটাই রয়েছে, কিন্তু হলোনেস অফ ওয়ার নেই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি হলোনেস অফ ওয়ার। চলে যাব নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 9 এ। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন ফ্রস্ট ওয়াজ স্পেক্টর গ্রে। এই ফ্রস্ট ওয়াজ স্পেক্টর গ্রে এটায় কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? অপশন এ মেটাফর, অপশন বি অ্যালিটারেশন, অপশন সি সিমিলি, আর অপশন ডি পার্সনিফিকেশন। তাহলে ফ্রস্ট ওয়াজ স্পেক্টর গ্রে মানে স্পেক্টর গ্রে মানে গ্রে লাইক স্পেক্টর, লাইক ঘোস্টলি, তার মানে এখানে একটা ইমপ্লয়েড কম্পারিজন আমরা পাচ্ছি, এবং আমরা জানি যখনই ইনডিরেক্ট বা ইমপ্লয়েড কম্পারিজন হয় সেই ফিগার অফ স্পিচটা কিন্তু হয়ে যায় অবভিয়াসলি মেটাফর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ মেটাফর। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার
10. What is not true about the setting of the poem? কবিতার সেটিং সম্বন্ধে কোনটা ট্রু নয়, কোনটা সঠিক নয়? অপশন এ লিফলেস ট্রিজ অফ ডিসেম্বর, অপশন বি চিপিং অফ বার্ডস, অপশন সি গ্রে ল্যান্ডস্কেপ অফ উইন্টার ডাস্ক, অপশন ডি ফ্রস্ট কভারিং ট্রিজ অ্যান্ড ল্যান্ড। তাহলে ভালো করে দেখলেই দেখতে পাবো যে দেখো লিফলেস ট্রিজ অফ ডিসেম্বর ছিল, ওখানে গ্রে ল্যান্ডস্কেপ, উইন্টার ডাস্ক বা ফরেস্ট কভারিং ট্রিজ, ল্যান্ড এই সবগুলোই কিন্তু ছিল, কিন্তু ডিরেক্ট কোনো চিরপিং অফ বার্ডস আমরা কবিতার মধ্যে পাইনি। রাদার এখানে ডার্কলিং থার্স্ট মানে অন্ধকার থেকে থার্স্ট পাখি যাকে দেখাও যাচ্ছিল না, নট ভিজিবল প্রপারলি, তার গান আমরা শুনতে পেয়েছি, কিন্তু চিরপিং অফ দ্য বার্ডস আমরা পাইনি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চিরপিং অফ বার্ডস। চলে যাব নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11 এ। অ্যাকর্ডিং টু দ্য লিটারারি ডিভাইস পার্সনিফিকেশন, দ্য উইকেনিং আই অফ ডে মিনস, উইকেনিং আই অফ ডে বলতে এই যে পার্সনিফিকেশন করা হয়েছে এটার মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? অপশন এ weakening of eyes is done at day, option B the day is making eyes weak, option C the day has an eye like a human being, আর অপশন ডি উই হ্যাভ উইক আইজ ইন আ ডে। তাহলে দেখো এখানে তো অবভিয়াসলি পার্সনিফিকেশন করা হয়েছে এবং উইকেনিং আই বলা হচ্ছে, আই অফ ডে বলা হচ্ছে, তাহলে এখানে একেবারেই কিন্তু কোনটা মিন করা হয়েছে? অপশন সি দ্য ডে হ্যাজ অ্যান আই লাইক আ হিউম্যান বিং, মানুষের মতো হিউম্যান কোয়ালিটিস অ্যাট্রিবিউট করা হয়েছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12 এ। দ্য পোয়েট রোট দ্য পোয়েম টু এক্সপ্রেস হিজ ফিলিংস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড হোয়েন ইট ওয়াজ অ্যাবাউট টু এন্টার। পোয়েট যে কবিতাটা লিখছেন তার মানে ওয়ার্ল্ডের সম্বন্ধে তার যে ফিলিং সেটাকে এক্সপ্রেস করছেন এবং কোন সময়কালটাকে তিনি তুলে ধরছেন। অপশন এ দ্য 17th century, অপশন বি দ্য 19th century, অপশন সি দ্য 20th century, আর অপশন ডি দ্য 21st century। তাহলে দেখো আমরা জানি অবভিয়াসলি এখানে 20th centuryর কথা বলা হচ্ছে, সেই সময়ের যে চেঞ্জেস, যে পরিবর্তন যেগুলো আসছে সেগুলোর কথা বলা হচ্ছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, দ্য 20th century। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13 এ। হোয়াট টাইপ অফ ইমেজারি ইজ ইউজড ইন দ্য ট্যাঙ্গেল বাইন স্টেমস স্কোরিং দ্য স্কাই? একদম কবিতার প্রথম দিককার লাইন, ইম্পর্টেন্ট লাইন। এখানে কি টাইপের ইমেজারি, দেখো ইমেজারি বলে দেওয়া হলো, ইমেজারির টাইপটা জানতে চাওয়া হচ্ছে, কি টাইপের ইমেজারি ব্যবহার করা হয়েছে। অপশন এ অলফ্যাক্টরি ইমেজারি, অপশন বি ভিজুয়াল ইমেজারি, অপশন সি ট্যাকটাইল ইমেজারি, আর অপশন ডি হচ্ছে অডিটরি ইমেজারি। তাহলে দেখো দ্য ট্যাঙ্গেল বাইন স্টেম স্কোরিং দ্য স্কাই, এটা অবভিয়াসলি কিন্তু একটা ভিজুয়াল ইমেজারির এক্সাম্পল, কারণ এটাকে ভিজুয়ালি আমরা ফিল করতে পারবো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, ভিজুয়াল ইমেজারি। চলে যাব নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14 এ। ইন দ্য পোয়েম দ্য বার্ড থ্রাস ইজ সিম্বল অফ হোয়াট? কবিতায় থ্রাস পাখিকে কিসের সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে? অপশন এ কারেজ, অপশন বি প্রমিস, অপশন সি হোপ, আর অপশন ডি হচ্ছে ডেসপেয়ার। তাহলে দেখো এত নেগেটিভিটি, এত কিছুর মধ্যে থ্রাস পাখি কিন্তু একটা পজিটিভ রে অফ হোপ নিয়ে এসেছিল। তাহলে অবভিয়াসলি দ্য বার্ড থ্রাস ইজ আ সিম্বল অফ হোপ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, হোপ। চলে যাব নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15 এ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রোকেন লায়ার? ব্রোকেন লায়ার বলতে এখানে কি বোঝানো হয়েছে? অপশন এ ব্রোকেন স্ট্রিংড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অপশন বি ব্রোকেন পিয়ানো, অপশন সি ব্রোকেন ফ্লুট,
অপশন ডি ব্রোকেন ড্রাম। তাহলে ব্রোকেন লায়ার কি আমরা জানি গ্রিকে ব্যবহৃত একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে অবভিয়াসলি আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এটা, যে ব্রোকেন স্ট্রিংড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এমন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যার স্ট্রিং গুলো বা তারগুলো ছিঁড়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে। সরি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ ব্রোকেন স্ট্রিংড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। চলে যাব নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 16 এ। দ্য ব্রোকেন লায়ার ইজ আ ক্লাসিক ইমেজ অফ। এই ব্রোকেন লায়ার যেটা কবিতাতেও ব্যবহার হয়েছে, এটা কিসের ক্লাসিক্যাল ইমেজ হিসেবে ব্যবহৃত হয়? অপশন এ ল্যাক অফ জয় ইন দ্য পোয়েটস ভিশন অফ লাইফ। অপশন বি ডিসহারমনি। অপশন সি অ্যালিয়েনেশন। অপশন ডি বোথ এ অ্যান্ড বি। তাহলে দেখো ব্রোকেন লায়ার কিন্তু ডিসহারমনিকে অবশ্যই মিন করে, কারণ যেটা ব্রোকেন তার থেকে হারমোনিয়াস মিউজিক, সিঙ্ক্রোনাইজড মিউজিক কিন্তু কখনোই আসতে পারে না। তাই অবশ্যই ডিসহারমনিকে বোঝায়, এবং তার সাথে সাথে যখন লাইফে মিউজিক নেই সেই লাইফটা কেমন হবে? জয়, ল্যাক অফ জয় ইন দ্য পোয়েটস ভিশন অফ লাইফ, জীবনটা তখন এরকমই হবে, কোনো আনন্দ সেই জীবনে কিন্তু থাকবে না। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি বোথ এ অ্যান্ড বি। চলে যাব নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 17। হোয়াট ইজ ফাইন স্টেমস? ফাইন স্টেমস বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? অপশন এ স্টেমস অফ ক্লাইম্বিং প্ল্যান্টস। অপশন বি স্টেমস অফ প্ল্যান্টস। অপশন সি স্টেমস হ্যাঙ্গিং। আর অপশন ডি স্টেমস অফ ট্রিজ। তাহলে দেখো ফাইন স্টেমস বলতে কিন্তু একেবারেই স্টেমস অফ আ ক্লাইম্বিং প্ল্যান্ট এটাকেই বোঝানো হয়েছে, কারণ ওই যে গাছ যেগুলো লিফলেস হয়ে গেছিল তার গায়ে এই ক্লাইম্বিং প্ল্যান্ট গুলোকে আমরা পেয়েছিলাম। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ স্টেমস অফ আ ক্লাইম্বিং প্ল্যান্ট। চলে যাব নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 18। হু ইজ মুনিং অ্যাট দ্য বারিয়াল অফ কর্পস? কে মুন করছে? বারিয়াল অফ কর্পসের জন্য কে মুন করছে বা দুঃখ প্রকাশ করছে? অপশন এ পোয়েট। অপশন বি উইন্ড। অপশন সি থ্রাশ। অপশন ডি ক্লাউড। তাহলে কে মুন করছে? অবভিয়াসলি উইন্ড এখানে মুন করছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি উইন্ড। চলে যাব নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 19। হুজ ভয়েস অ্যারোজ অ্যামং দ্য ব্লিক টুইগস? ব্লিক মানে অস্বচ্ছ, নট প্রপারলি ভিজিবল, গ্লুমি, ব্ল্যাক, ডার্ক। সেই টুইগের মধ্যে থেকে কার ভয়েসটা হঠাৎ করে অ্যারোজ করছে বা শুনতে পাওয়া যাচ্ছে? দেখো টেক্সটের নাম কিন্তু মেনশন নেই, সবসময় যে টেক্সটের নাম মেনশন থাকবে এটা ম্যান্ডেটরি নয়। তাহলে অপশন এ হচ্ছে প্যাটল। অপশন বি ক্রো। অপশন সি হচ্ছে থ্রাশ। আর অপশন ডি হচ্ছে নাইটিঙ্গেল। তাহলে ব্ল্যাক টুইগস এর মধ্যে থেকে কার ভয়েস অ্যারোজ করছে? ডেফিনেটলি থ্রাশ পাখির ভয়েসই অ্যারোজ করছে, যে কি করছে নিয়ে আসছে ফুল অফ এনার্জি, ভীষণ রকম পজিটিভিটি, আর মেসেজ অফ হোপ আর রে অফ হোপ ইন দিদেন সোসাইটি, ইন দিদেন নেগেটিভ attributes of Diden society। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি থ্রাশ। চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের একদম শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন দ্য অ্যানশিয়েন্ট পালস অফ জার্ম অ্যান্ড বার্থ? এই জার্ম, অ্যানশিয়েন্ট পালস অফ জার্ম অ্যান্ড বার্থ, এই লাইনটা কি সিগনিফাই করছে? অপশন এ বার্থ অ্যান্ড লাইফ সাইকেল। অপশন বি প্ল্যান্ট সাইকেল। অপশন সি পারসিভারেন্স। অপশন ডি ম্যান অ্যান্ড নেচার। তো দেখো অ্যানশিয়েন্ট পালস অফ জার্ম অ্যান্ড বার্থ মানে জার্মিনেশন, নিষেক যেটাকে আমরা বলতে পারি, জার্মিনেশন, দ্য প্রসেস অফ জার্মিনেশন অ্যান্ড দ্য প্রসেস অফ বার্থ, যেটা অ্যানশিয়েন্ট টাইম থেকে একই রকম ধাঁচে একইভাবে চলে আসতো, সেটাকে মিন করা হচ্ছে যে অ্যানশিয়েন্ট পালস অফ জার্ম অ্যান্ড বার্থ। অর্থাৎ চলে আসা জিনিস, ট্র্যাডিশনাল, যেটা দিদেন সেঞ্চুরিতে 90th সেঞ্চুরির বিলিভ
সমস্ত রিলিজিওসিটি, সমস্ত প্র্যাকটিসেস যেগুলো 20th সেঞ্চুরি একদম দোরগোড়ায় দাঁড়িয়ে ভাঙতে চলেছে, সেই সময়কালকে তুলে ধরার জন্য এই কথা কিন্তু ব্যবহার হয়েছিল। তাহলে লাইনটার সিগনিফিকেন্স কিন্তু অবভিয়াসলি আমরা সঠিক উত্তর হিসেবে যেটা নেব সেটা হচ্ছে অপশন এ, বার্থ অ্যান্ড লাইফ সাইকেল। বার্থ অ্যান্ড লাইফ সাইকেল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, বার্থ অ্যান্ড লাইফ সাইকেল। তো এই ছিল মোটামুটি 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ। আমরা আজই এই ডার্কলিং থার্সের এমসিকিউ সেশন শুরু করলাম। এই ডার্কলিং থার্স থেকে আমরা প্রচুর এমসিকিউ পাবো। আমাদের প্রচুর মানে কোর্সে তোমরা এই কবিতার থেকে প্রচুর এমসিকিউ এর ক্লাস কিন্তু পেয়ে যাবে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ডার্কলিং থার্স কবিতার প্রতিটা শব্দ তুলে, আমি অলরেডি বললাম যে শব্দ তুলে সেটার থেকে মিনিং জানতে চাওয়া হয়, কনটেক্সচুয়ালি সেটা কি অর্থে ব্যবহার করা হয়েছে। কবিতায় প্রচুর ফিগার অফ স্পিচ রয়েছে এবং প্রচুর ইনার লাইন, ইন বিটুইন লাইন মিনিংও কিন্তু এই কবিতার মধ্যে থেকে আমরা পাই। কাজেই আমরা চেষ্টা করব আমাদের এমসিকিউ সেশনগুলোর মধ্যে কি ভাবে প্রশ্ন আসতে পারে, কোন কোন লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শব্দ যেগুলো থেকে এমসিকিউ আসতে পারে, এই সবটাই কিন্তু আমাদের এই এমসিকিউ সেশনের ক্লাসগুলোর মধ্যে আমরা নেক্সট আমাদের আপকামিং ক্লাসগুলোতে একে একে আমরা কিন্তু ধীরে ধীরে কভার করব। এবং প্রত্যেকটা এমসিকিউই কিন্তু তোমাদের আপকামিং মাদ্রাসা এবং এসএলএসটির জন্য ভীষণ ফ্রুটফুল এবং ইম্পর্টেন্ট, যেগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে আমাদেরকে, তবেই আমরা প্রিপারেশনের শীর্ষে কিন্তু পৌঁছতে পারবো। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আজকের ক্লাসের এই ছিল 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, যেখানে আমরা এই টেক্সটেরই এমসিকিউ সেশন কন্টিনিউ করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল অফ মাই স্টুডেন্টস ফর বিইং উইথ হালদার ই একাডেমি। হালদার ই একাডেমির সাথে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।